হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন 2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক বিষয়ে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: ভারতীয় সংবিধানের শাসন বিভাগের শীর্ষে রাষ্ট্রপতির অবস্থান আনুষ্ঠানিকভাবে স্বীকৃত, কিন্তু মার্কিন রাষ্ট্রপতির মতো তিনি ক্যাবিনেট নিরপেক্ষভাবে শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। তুলনায় ইংল্যান্ডের রানী পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় যে নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা গ্রহণ করেন তার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ভারতীয় গণপরিষদে আলোচনার সময় অধিকাংশ সংবিধান বিশেষজ্ঞ অভিমত দেন যে ভারতের রাষ্ট্রপতি হল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। ডক্টর বি আর আম্বেদকর বলেছেন যে ভারতের রাষ্ট্রপতির প্রতি রাষ্ট্রের প্রধান, কিন্তু শাসন বিভাগের প্রধান নন। তিনি জাতির প্রতিনিধিত্ব করেন, কিন্তু জাতিকে শাসন করেন না। ভারতীয় শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা অর্পিত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদের ওপর। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। ভারতের রাষ্ট্রপতির প্রকৃত মর্যাদা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে হলে সংবিধানের বিভিন্ন ধারা এবং পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় দীর্ঘদিনের অনুসৃত রীতিনীতি আলোচনা করা প্রয়োজন। প্যারা করে ভারতের সংবিধানে বলা হয়েছে যে ইউনিয়নের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এবং রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে অথবা অধস্থন কর্মচারীর মাধ্যমে এই ক্ষমতা সংবিধান সম্মতভাবে প্রয়োগ করেন। 53 ধারা। প্রত্যক্ষভাবে মানে ডিরেক্টলি কাজ করার ক্ষমতা বলতে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের পরামর্শ ছাড়া কাজ করার ক্ষমতা বোঝায়। শাসন ক্ষমতা বলতে শাসন পরিচালনা সংক্রান্ত ক্ষমতা, সকল ক্ষমতা, বৈদেশিক বিষয় সংক্রান্ত, প্রশাসন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, আইন সংক্রান্ত ক্ষমতা বোঝায়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। মন্ত্রীরা তাদের কাজের জন্য রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করেন। 75-এর 2 ধারা। আবার সংবিধানেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকবে। 75-এর 3 ধারা। প্যারা করে দেখো, ভারত সরকারের কার্য পরিচালনার সুবিধার জন্য রাষ্ট্রপতি বিভিন্ন দপ্তরের কাজকর্ম মন্ত্রীদের মধ্যে বন্টন করেন। 77-এর 3 ধারা। আবার শাসন পরিচালনা ও আইন বিষয়ক প্রস্তাব সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো প্রধানমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য বলে উল্লেখ করা আছে। রাষ্ট্রপতি যেসব বিষয়ে খবর জানতে চান তা জানানো প্রধানমন্ত্রীর কর্তব্য। কোনো মন্ত্রীর সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিবেচনা না করলে রাষ্ট্রপতির নির্দেশ অনুসারে বিষয়টি মন্ত্রিপরিষদের আলোচনার জন্য পেশ করাও প্রধানমন্ত্রীর কর্তব্য বলে বিবেচিত হয়। ইংল্যান্ডের পার্লামেন্টারি ব্যবস্থায় রাজা বা রানীর আদেশ নির্দেশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল মন্ত্রীগণের কোনো একজন দ্বারা স্বাক্ষরিত না হলে কার্যকর হয় না, কিন্তু ভারতে সংবিধানের 77-এর 2 ধারা অনুযায়ী কোনো মন্ত্রীর নয়, বিভাগীয় সচিবগণের স্বাক্ষর প্রয়োজন হয়। এই দৃষ্টিভঙ্গিতেও অনেকে ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ অপেক্ষা বেশি ক্ষমতা ও মর্যাদার অধিকারী বলে মনে করেছেন। প্যারা করে দেখো, সংবিধানের এই সংকীর্ণ আইনগত ব্যাখ্যা সম্পর্কে সকলে একমত নন। ভারতে ক্যাবিনেট ও পার্লামেন্টারি ব্যবস্থা প্রবর্তনই গণপরিষদের সদস্যদের উদ্দেশ্য ছিল। সুতরাং সংবিধানের ধারার আইনগত ব্যাখ্যার সঙ্গে পার্লামেন্টারি ব্যবস্থার রীতিনীতিকে স্মরণ রাখতে হবে। অর্থাৎ লোকসভার কাছে দায়িত্বশীল প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রাপ্ত মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবেন। ভারতের সুপ্রিম কোর্ট বহু ক্ষেত্রে সুস্পষ্ট অভিমত প্রকাশ করেছে যে ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে তাকে কাজ করতে হবে। ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। প্যারা করে দেখো কি বলা হচ্ছে: ভারতের শাসন ব্যবস্থায় একদিকে রাষ্ট্রপতি পদটি, অন্যদিকে দায়িত্বশীল শাসন ব্যবস্থার মূলে নীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট ব্যবস্থা অনেক ক্ষেত্রে উভয় পদাধিকারীর মধ্যে মতপার্থক্য ও মনোমালিন্যের সৃষ্টি করেছে। প্যারা করে এই বিতর্কের প্রথম সূত্রপাত রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়। 1960 সালে তিনি প্রথম অভিমত প্রকাশ করেন যে মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতিকে কাজ করতে হবে। একথা সংবিধানের কোথাও উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে অনেক বিষয়ে তার মতপার্থক্য ঘটে। রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের সঙ্গে শ্রী নেহেরু এবং পরবর্তীকালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতপার্থক্য হয়। তবে কখনো উভয় পদাধিকারীর মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষের সৃষ্টি হয়নি। বিভিন্ন সময় রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে সংবিধানের বিশেষ ধারা 78, যেখানে বলা হয়েছে যে তা, এখানে ইংরেজি কোটেশনটা তোমরা লিখতে পারো,
তার অর্থ নিয়ে সংবিধান বিশেষজ্ঞগণ একমত। তাদের মতে সাহায্য ও পরামর্শ দান কথাটির প্রকৃত অর্থ হবে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এর অন্যথা হলে রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে হবে। রাষ্ট্রপতি যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ না করে অন্য কোনো দলের ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা এবং সরকার গঠন করার দায়িত্ব দেন, তাহলে সংকট হতে পারে। 6 মাসের জন্য কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা গেলেও নতুন নেতাকে লোকসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির পক্ষে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ ঘটবে না, অথচ কেন্দ্রে একটি সরকার গঠন করার ব্যবস্থা করতেই হবে। প্রকৃতপক্ষে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ না করার কোনো সুযোগ রাষ্ট্রপতির নেই। প্রধানমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করলে রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে হবে। সংবিধানের 42তম 1976 এবং 44তম 1979 সংশোধন আইনে রাষ্ট্রপতির ভূমিকা সুস্পষ্ট হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মারফত মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, তবে মন্ত্রিপরিষদ যদি দ্বিতীয়বার একই পরামর্শ দেয় তাহলে সেই অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করতে বাধ্য। তবে রাষ্ট্রপতিকে জাঁকজমক সম্পন্ন সাক্ষী গোপাল বলে মনে করলেও ভুল হবে। 1979 সালে মুরারজি সরকারের পতনের পর রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি তার বিবেচনা মতো লোকসভা ভেঙে দেন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত শ্রী চরণ সিংহকে তদারকি সরকারের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতি নিজস্ব বিচার বিবেচনা প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই অনুযায়ী কাজ করার কয়েকটি উদাহরণ দেওয়া যায়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর কোন প্রবীণ মন্ত্রীকে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করার রীতি চালু ছিল? শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এই প্রথা ভেঙে রাষ্ট্রপতি জোল সিং শ্রী রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আহ্বান জানান। শপথ গ্রহণের পর কংগ্রেস পরিষদীয় দল রাজীব গান্ধীকেই নেতা নির্বাচন করেন। 1989 সালে নবম লোকসভা নির্বাচনের পর কংগ্রেস বা রাষ্ট্রীয় মোর্চা কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও রাষ্ট্রীয় মোর্চার নেতা বিশ্বনাথ প্রতাপ সিংহকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আহ্বান জানান। 1 মাসের মধ্যে বিশ্বনাথ প্রতাপ সিং লোকসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে রাষ্ট্রপতির সিদ্ধান্তের যৌক্তিকতা প্রতিষ্ঠিত করেন। প্যারা করে দেখো, রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মাও কয়েকটি ক্ষেত্রে তার নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করেন। 1996 সালের একাদশ লোকসভা নির্বাচনের দিন ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরসিমহা রাও দলিত খ্রিস্টানদের সংরক্ষণ ও নির্বাচন প্রচারের সময়সীমা 15 দিন করার জন্য রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স জারি করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি, অর্ডিন্যান্স জারি করা হয়নি। আর একটি ক্ষেত্র হলো হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রীমতী শীলা কলের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময় আবাসন কেলেঙ্কারি। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই রাজ্যপালকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায়। প্রধানমন্ত্রী সংবিধানের 361 ধারায় রাজ্যপালদের অব্যাহতির যে সুযোগ তার ওপর গুরুত্ব দেন এবং সুপ্রিম কোর্টের রায় না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার পদ্ধতির উপর জোর দেন। রাষ্ট্রপতি সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেন যে রাজ্যপালের মতো সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ সাংবিধানিক পদ সম্পর্কে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির পদত্যাগ করা উচিত। শীলা কল পদত্যাগ করেন। রাষ্ট্রপতি KR নারায়ণ বিহারে রাবড়ি দেবী সরকারকে 356 ধারার অপপ্রয়োগের জন্য বিজেপি সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান। রাষ্ট্রপতির ভূমিকা সর্বস্তরে প্রশংসা অর্জন করে। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। সুতরাং এই শাসনতান্ত্রিক ব্যবস্থা ও পার্লামেন্টারি রীতিনীতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারস্পরিক ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা হওয়া উচিত। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রাধান্য অনস্বীকার্য। প্রধানমন্ত্রী যেখানে শাসন ব্যবস্থার প্রকৃত কেন্দ্রবিন্দু, আবার রাষ্ট্রপতি যেহেতু সত্যনিষ্ঠার সঙ্গে সংবিধান কার্যকর করার শপথ গ্রহণ করেন এবং জাতির আশা আকাঙ্ক্ষা জাতীয় ঐক্যের প্রতীক বলে গণ্য, সেখানে তার ভূমিকা সম্পূর্ণ উপেক্ষা করা যায় না। ভারতীয় সংবিধান উভয় পদাধিকারীর ভূমিকা সুস্পষ্টভাবে উল্লেখ করেনি। সুতরাং সংসদীয় রীতিনীতি ও শাসনতান্ত্রিক নিয়মকানুনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মূল্যায়ন করা উচিত। তো এই ছিল ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে সম্পর্ক, তার উপরে বড় প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আমি আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি টিকা প্রশ্ন উত্তর আমি এখনও দিতে পারিনি, তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে,
নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।